আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার মাহমুদ অয়ন, পড়াশোনা করছি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবন পাঠ নিয়ে পড়াশোনা করব। এই চ্যাপ্টারের প্রথম দিকে যদি দেখো তাহলে দেখা যাবে যে এখানে কিছু আহ, কথা লেখা আছে, এগুলো তোমরা একটু নিজে রিডিং করে নেও, এগুলো এত ইম্পর্টেন্ট না। আমি বরং এখান থেকে শুরু করি। জীববিজ্ঞান বেশ প্রাচীন একটি বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলা হয়ে থাকে। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস জীবন, লগস জ্ঞান শব্দ দুটির সংযোগের মাধ্যমে। বায়োস হচ্ছে জীবন আর লগস হচ্ছে জ্ঞান। এখন জীব রিলেটেড বা জীব বিষয়ক যে জ্ঞান তাকে হচ্ছে বায়োলজি বলা হয়ে থাকে। চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিক, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞান কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় সেগুলাকে যদিও আহ বিজ্ঞান বলা যায় না, কিন্তু তবু জ্ঞান চর্চার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিকাশের জন্য অপরিহার্য ছিল। আদিমকালের মানুষ এই যে জীববিজ্ঞান নিয়ে বা এগুলার জীববিজ্ঞান রিলেটেড বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা করত। এগুলাকে আধুনিক বৈজ্ঞানিক ভাষায় হচ্ছে বিজ্ঞানের আওতায় আনা যায় না, কিন্তু জ্ঞান চর্চার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। জীববিজ্ঞানের শাখাগুলো আমাদের চারপাশে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে চারপাশে কয় ধরনের জীব দেখা যায়। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। খালি চোখে আমরা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই রীতিটা এখনো কিছুটা প্রচলিত রয়েছে, যদিও জীববিজ্ঞানে আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন এর পাঠ আর চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই না। এখন আমাদের চারপাশে তো আমরা উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাই, কিন্তু এমনও কিছু জীব রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। কিছু কিছু ছত্রাক দেখা যায়, খালি চোখে দেখা যায়। যেমন মাশরুম, মাশরুম হচ্ছে একটা ছত্রাকের অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো হচ্ছে আমাদের রোগ সৃষ্টি করে থাকে। এই ব্যাকটেরিয়া রিলেটেড যে জ্ঞান বা যেই শাখায় ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেই শাখাকে বলা হয়ে থাকে ব্যাকটেরিওলজি। আর যেই শাখায় হচ্ছে ছত্রাক নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে মাইকোলজি বলা হয়ে থাকে। এগুলা হচ্ছে জীববিজ্ঞানের অন্যান্য আরো নতুন নতুন শাখা তৈরি হয়েছে। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয়, তখন আর জীবের ধরন ধরন ভিত্তিক শাখা লাগসই নয়। কখনো কখনো দেখা যায় যে প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, ভাইরাস এগুলোর ক্ষেত্রে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তখন এই সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে তাদের যে নিজস্ব শাখা রয়েছে যেমন ব্যাকটেরিওলজি, মাইকোলজি, ওগুলা কাজে আসে না, তখন তাদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কি আমাদের আলোচনা করতে হয়। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানকে এখন বহু শাখায় বিভক্ত করা হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি শাখায় এ বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে যত যে এই যে জীববিজ্ঞান রিলেটেড যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোকে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আর একটা হচ্ছে ফলিত। ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয়ে থাকে যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। এখানে তাত্ত্বিক ভিত্তি হচ্ছে জ্ঞান রিলেটেড যে জিনিসগুলা, নলেজ অর্জন করাটাই হচ্ছে এখানে মূল জিনিস। তার তাত্ত্বিক বিষয় বলতে জিনিসটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, তার শারীরবৃত্তীয় গঠন, কোন একটা প্রাণীর শারীরবৃত্তীয় গঠন, তাদের বংশবৃদ্ধি, এইসব জিনিসপাতি, তারপর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি, এই সকল জিনিস যে অনুসন্ধান করাটাই হচ্ছে ভৌত শাখার মূল উদ্দেশ্য। আর প্রয়োগ সংক্রান্ত যেমন প্র্যাকটিক্যালি ইউজ করা, বাস্তবে এগুলা ইউজ করার যে শাখা সেটাকে এখানে এই যে প্রয়োগ সংক্রান্ত দিক বোঝানো হয়েছে। আর প্রয়োগটা যেখানে প্র্যাকটিক্যালটাই বড়, মানে প্র্যাকটিক্যালি কোনো জিনিসকে অ্যাপ্লাই করাটাই যেখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার ফলিত শাখা বলা হয়ে থাকে বা অ্যাপ্লাইড শাখা বলা হয়ে থাকে। ভৌত জীববিজ্ঞান, ভৌত জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এই ভৌত জীববিজ্ঞানকে দেখা যায় যে আরো অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন অঙ্গসংস্থান বা মরফোলজি। জীবের সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন বর্ণনা হচ্ছে এই শাখার আলোচ্য বিষয়। তার বাহ্যিক বর্ণনা বিষয়কে বলা হয়ে থাকে এক্সটার্নাল মরফোলজি। আমাদের দেহের যদি বাইরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলা নিয়ে, এগুলার গঠন নিয়ে যে শাখা আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে এক্সটার্নাল মরফোলজি। আর
দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো নিয়ে যেই শাখা আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ইন্টারনাল মরফোলজি। শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। পৃথিবীতে দেখা যায় যে অনেক প্রাণী রয়েছে, কিন্তু এত সব প্রাণীগুলোকে আলাদা আলাদাভাবে যদি আমরা গবেষণা করতে যাই বা চিন্তা করতে যাই সেটা খুব কঠিন হয়ে যায়। সেই কারণে তাদের বৈশিষ্ট্য, তাদের আকার এবং গঠনের উপর ভিত্তি করে তাদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বা বিন্যস্ত করা হয়েছে। যেই শাখায় সেই শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ট্যাক্সোনমি বলে। শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহের নানান অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় হচ্ছে এই শাখা আলোচনা করা হয়ে থাকে। এখন শ্বসন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কি? আমরা যে শ্বাস নেই না, তারপর আবার বাতাস বের করে দেই না, এটা হচ্ছে বহিঃশ্বসন। আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। আমরা যে খাবারগুলা খাই সেগুলার পুষ্টি উপাদানগুলোকে দেহের প্রতিটা কোষের মধ্যে ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা হচ্ছে অন্তঃশ্বসন নামে পরিচিত। রেচন প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের দেহের বর্জ্য পদার্থগুলোকে বের করে দিই। রেচন হচ্ছে সেটা হতে পারে ঘামের মাধ্যমে, সেটা হতে পারে মূত্রের মাধ্যমে। সালোক সংশ্লেষণ হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে আমরা না উদ্ভিদ আর কি খাদ্য তৈরি করে তাকে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলা হয়ে থাকে। এছাড়া জীবের যাবতীয় শারীরবৃত্ত কাজের বিবরণে এই শাখা আলোচনা করা হয়। যেমন যদি ফিজিওলজির কিছু জিনিস বলি, যেমন ব্লাড রিলেটেড জিনিসপাতিগুলো হচ্ছে ফিজিওলজিতে আলোচনা করা হয়। তারপর ইউরিন, মানে মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করি, মানুষের প্রতিটা অর্গান কিভাবে তার কার্যক্রম পরিচালিত করতেছে এই সব কিছু হচ্ছে ফিজিওলজিতে আলোচনা করা হয়। এন্ড ফিজিওলজিরও আরো অনেকগুলো শাখা আছে, যেমন দেখা যায় যে প্ল্যান্ট ফিজিওলজি আছে, তারপর হচ্ছে হিউম্যান ফিজিওলজি আছে। এগুলো আরো বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে। হিস্টোলজি, জীবদের টিস্যুর গঠন, টিস্যু সময়ের গঠন। টিস্যু কি? আমরা জানি হচ্ছে অনেকগুলা কোষ যখন গঠনগত দিক থেকে একই রকম, তারপর হচ্ছে তারা একত্রিত হয়ে একই ধরনের কাজ পরিচালনা করে। টিস্যুর ক্ষেত্রে কি হতে হবে? কোষগুলা হচ্ছে গঠনগত দিক থেকে একই রকম, তাদের উৎপত্তি একই রকম, ইভেন তারা হচ্ছে যে কাজটা একটা নির্দিষ্ট কাজই সম্পাদন করবে, এরকম অনেকগুলা কোষ একত্রিত হয়ে হচ্ছে যে টিস্যু কোষের সমষ্টি গঠন করে সেটাকে হচ্ছে টিস্যু বলা হয়ে থাকে। যেই শাখায় সিম্পলি যদি মনে রাখতে চাও, এক্ষেত্রে হচ্ছে অনেকগুলা কোষ মিলে হচ্ছে টিস্যু গঠন করে। এই টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী হচ্ছে এই শাখায় আলোচনা করা হয়। এরপর আছে হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রিওলজি। জনন কোষের উৎপত্তি মানে হচ্ছে জনন কোষ, তারপর নিষিক্ত জাইগোট, পুং জনন কোষ, স্ত্রী জনন কোষ একসাথে যুক্ত হয়ে হচ্ছে জাইগোট উৎপাদন করে। সেখান থেকে হচ্ছে আবার এই জাইগোটটা আবার বৃদ্ধি পেয়ে হচ্ছে ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ আবার কোষ বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবদেহে পরিণত হয়। এই ভ্রূণের কিন্তু এখানে হচ্ছে যে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়, এর আগ পর্যন্ত একটা বাচ্চা মানে পেটে থাকার অবস্থায়, সেটা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এখানে যে তার যে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, তার বৃদ্ধি লাভ, এই সব বিষয়গুলা যেই শাখায় আলোচনা করা হয়ে থাকে তাকে হচ্ছে ভ্রূণবিদ্যা বলা হয়ে থাকে। কোষবিদ্যা বা সাইটোলজি, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা হচ্ছে এই শাখার বিষয়। এটার মধ্যে হচ্ছে কোষ রিলেটেড যে সকল আলোচনা সেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপরে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে এই শাখা আলোচনা করা হয়। জিন কি? জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের চুল কালো হয়, মায়ের চুল কালো হলে দেখা যায় যে সন্তানের চুল কালো হয়। আবার দেখা যায় যে অনেকের দেখা যায় যে মায়ের চোখ ব্রাউন কালার, বা বাবার হচ্ছে অনেকটা ব্লু কালারের চোখ দেখা যায়, সন্তান হচ্ছে ব্লু কালারের চোখ পাইছে। তো এখন এই এই বৈশিষ্ট্যগুলা পরিবহন করে কে? জিন। যেই শাখায় হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করা হয় বা এ সম্পর্কে ধারণা দেওয়া হয় সেই শাখাটাকে বলা হয়ে থাকে জেনেটিক্স।
বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ এই শাখা আলোচনা করে। পৃথিবীতে কিভাবে প্রাণীর উৎপত্তি হয়েছে, তারপর হচ্ছে একটা জীব থেকে আরেকটা বিবর্তিত হয়ে নতুন জীবের সৃষ্টি হয়েছে, সেগুলো হচ্ছে এই শাখা আলোচনা করা হয়ে থাকে। বাস্তুবিদ্যা বা ইকোলজি, এই এই শাখা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আন্ত মানে হচ্ছে একটা প্রাণীর সাথে যদি এর বাইরের কোনো কিছু সম্পর্ক হয় তখন সেটাকে আন্তঃসম্পর্ক বলা হয়ে থাকে। এখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বোঝানো হচ্ছে, সেই কারণে এটা আন্তঃসম্পর্ক নামে উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে ইকোলজি বলা হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজিতে আমরা হচ্ছে হরমোন হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো আমাদের বডিতে বিভিন্ন ধরনের ফাংশনাল কাজ করতে উদ্দীপনা প্রদান করে থাকে। এই হরমোন এর কার্যকারিতা বিষয়ক যে শাখায় আলোচনা করা হয়ে থাকে সেগুলো হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপর হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি, এই শাখা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয়। জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিভাগ সম্পর্কিত এটার মধ্যে কি হয়, জীবভূগোল হচ্ছে বিভিন্ন ভৌগোলিক যে সীমারেখার মধ্যে, ধরো তুমি এখন বাংলাদেশে আছো, এখন হচ্ছে তুমি আইসল্যান্ডে গেলা, সেখানে যে তোমার প্রথম দেখা যাবে যে তুমি শীতে খুবই কষ্ট হচ্ছে, তোমার মনে হচ্ছে যে তুমি বেশি দিন এখানে টিকবা না, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে তুমি ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায় নাও। ওই প্রক্রিয়াটা হচ্ছে অভিযোজন। যেই শাখা হচ্ছে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে হচ্ছে জীবভূগোল বা হচ্ছে বায়োজিওগ্রাফি। জীববিজ্ঞানে যে সকল বিষয়গুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞানের আন্ডারে পড়ে, যেমন জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীব বলতে যেগুলো হচ্ছে আগে পৃথিবীতে ছিল, কোটি কোটি বছর আগে পৃথিবীতে ছিল, এখন তাদের উৎপত্তি পৃথিবীতে নাই, এরকম জীব। এগুলো হচ্ছে ফসিল। ধরো অনেক দিন যাবত ধরে কোনো একটা প্রাণী মারা গেল, সেটা মাটির নিচে তলানি পড়তে থাকে এবং এক পর্যায়ে সেটা ফসিলে পরিণত হয়। তখন এই ফসিলগুলা যদি আমরা আইসোটোপ প্রয়োগ করে, আইসোটোপ তোমরা হয়তোবা জেনে থাকবে, ওই আইসোটোপের মাধ্যমে ওই ফসিলগুলার বয়স নির্ণয় করা সম্ভব হয়। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এই ফসিলটা কত বছর পুরাতন। এই সব রিলেটেড যে সকল বিজ্ঞানের শাখা রয়েছে সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞানের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। বিভিন্ন জীবের বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এগুলা কালেক্ট করে অ্যানালাইসিস করার কাজ হচ্ছে এই শাখার কাজ। পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, পরজীবী হচ্ছে যে সকল জীব আরেক জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে তারা হচ্ছে পরজীবী জীব। যেমন কৃমি একটা উদাহরণ দিতে পারি। এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহে বসবাস করে, সেখানে তারা তাদের দেহ থেকে খাদ্য গ্রহণ করে থাকে, মানে তারা অন্য একটা জীবের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এই পরজীবী জীবের জীবন প্রণালী রোগ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে এটার আন্ডারে। তারপর হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। কীটতত্ত্ব বা অ্যান্টোমোলজি, কীটপতঙ্গের জীবন, তাদের উপকারিতা অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না। এখন ছত্রাকের মধ্যে যেমন মাশরুম হচ্ছে একটা ছত্রাক, এটা তো আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু এরকম ছত্রাক আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এরকম ছত্রাক মানে আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে এই শাখায় আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, কৃষি বিষয়ক যা কিছু আছে, মাটির গুণাগুণ, ফসল, লবণাক্ত মাটিতে কোনটা হবে, কোন ঋতুতে কোন ফসল উৎপাদিত হবে, এই সব বিষয়ক যে সকল জ্ঞান আছে সেগুলো হচ্ছে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে বা কৃষি বিষয়ক বিজ্ঞানের আন্ডারে। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানবদের রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কে যে বিজ্ঞান। তারপর হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। আমরা যে
জিন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ধরো আগে কোনো একটা জীবের ক্ষেত্রে একটা জিন ভালো, তার এই ভালো জিনটা আমরা অন্য একটা জীবের মধ্যে স্থানান্তর করে সেখান থেকে জেনেটিক্যালি মডিফাইড জীব উৎপাদন করা সম্ভব হয়। বুঝছো? প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এটা হচ্ছে আমাদের দেহের মধ্যে শোষণ ঘটে, আমরা যে খাবার গ্রহণ করি সেটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, তারপর হচ্ছে প্রোটিন, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। এই সকল খাদ্য উপাদানগুলো হচ্ছে প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে চলে। ইভেন আমাদের প্রতিটা কোষের মধ্যে 24 ঘন্টা কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এই সকল, এখানে প্রাণ রসায়ন বলতে যার দেহে প্রাণ আছে এবং তার দেহে যে সকল রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এই সবগুলা যেই ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি হচ্ছে সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির সম্পর্কিত বিজ্ঞান। এই যে জিন প্রযুক্তি একটা আছে, যে এই জিন প্রযুক্তি এবং জীব প্রযুক্তি বায়োটেকনোলজি ব্যবহার করে মানুষ এবং পরিবেশের কল্যাণে যে সকল প্রযুক্তি উদ্ভাবন করা সম্ভব হচ্ছে সেগুলো হচ্ছে এই বায়োটেকনোলজির আন্ডারে। আর ফার্মেসি হচ্ছে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বন্য প্রাণবিদ্যা বা ওয়াইল্ড লাইফ হচ্ছে বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তত্ত্ব, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর কাজ। বায়ো ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট হচ্ছে বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে কম্পিউটার ভিত্তিক বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস করে। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর কাজ। আমি এখানে যা কিছু বললাম এগুলো হচ্ছে খুবই সংক্ষেপে বললাম, কিন্তু এগুলা তোমরা যদি কেউ পড়তে চাও এগুলো খুব বিস্তৃত জিনিস। একটা প্রতিটা সাবজেক্টের আন্ডার অনেক কিছু আছে, আমি তোমাদের সংক্ষেপে বলে গেলাম। তো আজকে এই পর্যন্তই থাক, এর পরের ক্লাসে দেখার আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।